দ্বৈত নাগরিকত্বের নির্বাচনে অযোগ্য হলেন চট্টগ্রাম ৯ এর জামায়াত প্রার্থী ডাক্তার ফজলুল হক। প্রার্থিতা ফিরে পেলেন আরও ৯ জন। ইসিতে তৃতীয় দিনের শুনানি। জাতিসংঘের বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হচ্ছে আজ। বিকালে শুনানি, সমর্থন দিচ্ছে বাংলাদেশ সহ ৬ দেশ। বনশ্রীতে স্কুল ছাত্রী হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হোটেল কর্মী মিলন বাগেরহাট থেকে আটক, জানিয়েছে র্যাব। এনইআইআর ইস্যুতে অস্থির মোবাইল ফোনের বাজার, দোকান বন্ধ থাকায় বড় লোকসানের শঙ্কা, গ্রেপ্তার আতঙ্কে ব্যবসায়ীরা। প্রত্যেক দিনই ডিবি আতঙ্ক থাকে, কারণ আমাদের এর মধ্যে প্রায় কয়েকদিনই আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় গিয়ে রাতের বেলা পুলিশ হানা দিয়েছে। 57% ট্যাক্স দিয়ে আসতো, আসলে ফোন কেনা আসলে আমাদের পক্ষে সম্ভব না। বিক্ষোভকারীদের দমনে রেড লাইন অতিক্রম করেছে ইরান, মন্তব্য ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের উস্কানিতে এমন পরিস্থিতি, বলছে তেহরান। স্বাগত। এখন ঢাকায় শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। ফলে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারছেন না। সকালে তৃতীয় দিনের শুনানির প্রথমার্ধে এই আদেশ দেয় কমিশন। সকাল ১১টা পর্যন্ত ১২টি আপিল মঞ্জুর করা হয়। এছাড়া জামায়াত, জাতীয় পার্টি ও এনসিপি সহ মোট ৭টি আপিল নামঞ্জুর ঘোষণা করা হয়। ফলে তারাও নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। এছাড়া একটি মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করে কমিশন। এর আগে গত ২ দিনের শুনানিতে ১১০টি আবেদন মঞ্জুর করে কমিশন, বাতিল করা হয় ২২টি। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য। তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনও দিছি এবং আমাকে অ্যাপয়েন্টমেন্টও দিছে ইউএস এমবেসি। তো যেহেতু এটা প্রক্রিয়াধীন, সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। ইসিতে আপিল শুনানির তৃতীয় দিনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন যে এখন পর্যন্ত আপিলে নামঞ্জুর করা হয়েছে কতজনকে, আর জামাতের যে প্রার্থিতা আর থাকছে না, মানে তিনি অংশগ্রহণ করতে পারছেন না, তিনি আর কি বলেছেন, কিংবা কমিশনও কি ব্যাখ্যা দিয়েছে? গালিব, প্রথমে একটু জানিয়ে রাখতে চাই যে আজ তৃতীয় দিনের মতো আপিল শুনানির কার্যক্রম শুরু হচ্ছে সকাল 10টায়, এবং এখন পর্যন্ত আমাদের কাছে আসা তথ্য মতে 12টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং 6টি আপিল নামঞ্জুর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একজন অনুপস্থিত এবং একটি আপিল আবেদন জাতীয় পার্টির, সেটি মূলত স্থগিত রাখা হয়েছে। সেই সঙ্গে যেটি মূলত এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী চট্টগ্রাম ৯ আসনের এ.কে.এম. ফজলুল হক, তার মনোনয়নটি মূলত নামঞ্জুর ঘোষণা করা হয়েছে দ্বৈত নাগরিকত্বের কারণে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি অভিযোগ করা হয়েছে যে তিনি দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও সেটি এখানে মূলত গোপন করা বিষয় ছিল, এবং সেই প্রেক্ষিতে বাতিল করা হয়, এবং তিনি যখন আপিল করছেন সেটি নামঞ্জুর ঘোষণা করা হয়েছে। এবং সেই প্রার্থী অর্থাৎ এ.কে.এম. ফজলুল হক, তিনি অভিযোগ করেছেন যে তার যে আপিলটি রয়েছে ঠিক একই ধরনের আপিলে বেশ কয়েকজনকে মূলত বৈধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মঞ্জুর করা হয়েছে, এই অভিযোগটি তিনি করেছেন। ফলে তিনি তার বক্তব্যে আরো বেশ কয়েকজন নামও উল্লেখ করেছেন যে সকল প্রার্থীর মূলত মঞ্জুর করা হয়েছে আপিল, সেগুলো তিনি উল্লেখ করে অভিযোগ করেছেন যে তার সঙ্গে মূলত আজকের এই বিষয়টিতে বৈষম্য করা হয়েছে, এমনটি অভিযোগ কিন্তু তিনি করেছেন। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে গত 3 দিন ধরে, মূলত আজকে সহ 3 দিন ধরে এই আপিল শুনানির কার্যক্রম চলছে
গত 2 দিনে মোট 110 জনের আপিল মঞ্জুর করা হয়েছে। প্রথম দিনে 52 জন এবং গতকাল 58 জনের আপিল মঞ্জুর করা হয়েছে এবং গত 2 দিনে 22টি আপিল নামঞ্জুর ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত আপিল শুনানির কার্যক্রম দ্বিতীয়ার্ধে শুরু হয়েছে এবং মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত আপিল শুনানি চলবে। হয়তোবা দিনের শেষে আমরা আরো বেশ কিছু তথ্য জানাতে পারবো। গালিব, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যুক্ত ছিলেন রাজু আহমেদ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে বলে মনে করেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের জন্য ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান তিনি। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন, বিশেষ মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। এদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামাত আমিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব, দুই দেশের জনগণের কল্যাণ, পারস্পরিক বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে জামাত আমির ও চীনা রাষ্ট্রদূত আশা করেন ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পিরোজপুরের ৭ উপজেলায় রয়েছে ৩টি সংসদীয় আসন। ১০,৪২,০০০-এর এই জেলার পশ্চিমে বলেশ্বর নদী বাগেরহাটের সাথে জেলাকে বিভাজিত করেছে। বরিশাল বিভাগের এই জেলায় নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের ফলে অবকাঠামোগত ক্ষতি, সুপেয় পানির সংকট, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও বিদ্যুৎ বিভ্রাট সহ আছে শিল্পায়নেরও ঘাটতি। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য আর কচুরিপনার মতো কৃষিপণ্য রপ্তানির সুযোগও। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের। পিরোজপুরের নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, জানতে চাই, সকাল থেকে আপনি বিভিন্ন সংবাদ আমাদের এর আগের সংবাদে আপনি যুক্ত হচ্ছিলেন, জানাচ্ছিলেন ভিন্ন ভিন্ন আসনের কথা। আপনি এখন যে আসনে আছেন সেখানকার কি পরিস্থিতি এবং সার্বিকভাবে জেলার মানুষের আসছে নির্বাচন ঘিরে মূল প্রত্যাশাটা কি? গালিব, আমি রয়েছি সদর উপজেলার যে পরিষদ চত্বর রয়েছে সেখানে। আমরা সকাল থেকেই ফিরোজপুর 1 এবং 2 আসন ঘুরেছি এবং সেই সাথে মঠবাড়িয়া যে 3 আসন রয়েছে সেটি ঘিরেও আমরা কিন্তু খোঁজখবর নিচ্ছিলাম। এখানে মূলত যে সংসদীয় আসনগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জামায়াত এবং বিএনপির যে প্রার্থী রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে তুলনামূলকভাবে, যদিও পাশাপাশি আমরা দেখেছিলাম স্বতন্ত্র এবং ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটি দলের প্রার্থী রয়েছে। তবে এখানকার মোটা দাগে যেমনটি লক্ষ্য করছিলাম, যেহেতু আপনি জেনে থাকবেন যে ফিরোজপুর 1 যে সংসদীয় আসন রয়েছে সেখানে জামায়াতের যে কেন্দ্রীয় নেতা ছিল দেলোয়ার হোসেন সাঈদী, তার যে ছেলে আমরা দেখেছিলাম যে মাসুদ সাঈদী, তিনি কিন্তু ফিরোজপুর 1 আসনে আমরা দেখেছিলাম যে তিনি দাঁড়িয়েছেন এবং একই সাথে বিএনপির যে প্রার্থী রয়েছে তিনিও কিন্তু বেশ ভালো পরিচিতি আছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে বলা চলে ফিরোজপুর 1 যে সংসদীয় আসন রয়েছে এবং 2 কিংবা 3 আসন, সেখানটার মানুষের যে মূল প্রত্যাশার জায়গা কিংবা মানুষের যে মূল যে কথাটি সেটি হচ্ছে তারা যেটি বলছিলেন যে মূলত অবকাঠামোগত উন্নয়নের কথা। যেহেতু অবকাঠামোগত উন্নয়নের সাথে
আপনি জেনে থাকবেন যে এখানটায় কর্মসংস্থানের একটি বিষয় জড়িত রয়েছে। এবং আপনি আরো একটি বিষয় জানেন নিশ্চয়ই যে যেহেতু 1 মাস পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের আর 1 মাস ঘিরে যেহেতু এখনো প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারেনি, সেটি 22 তারিখ থেকে শুরু হবে, 22 জানুয়ারি থেকে। তবে এখনকার যে অবস্থা আমরা লক্ষ্য করছিলাম, তারা কিন্তু ভেতরগতভাবে যে ভোটারদের সাথে তাদের যে বিষয়গুলো রয়েছে কিংবা প্রত্যাশার জায়গাগুলো তারা কিন্তু সেগুলো বলছেন, এবং ভোটাররাও কিন্তু তাদের যে চাওয়া পাওয়াগুলো তারা কিন্তু সেটি করছেন। এবং আমরা দেখছিলাম যে ফিরোজপুরের এখানে যে বলেশ্বর যে নদী রয়েছে, এবং সেই সাথে আমরা দেখেছিলাম এখানকার যে বাংলাদেশ চীন যে মৈত্রী সেতু রয়েছে, 8ম সেতু, সেটি ঘিরে আমরা দেখছিলাম যে ফিরোজপুর 1 এবং 2 আসনের মাঝামাঝি সেটি অবস্থান করছে বেকুটিয়া সেতু। সেটি ঘিরে আমরা লক্ষ্য করছিলাম যে মানুষের যে জনজীবন কিংবা মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো, সেটি কিন্তু যেহেতু এখানকার বিদ্যুতের একটি সমস্যা কিন্তু মানুষ বারে বারে বলছে, এবং পানি সংকটের ব্যাপারটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আপনি যেমনটি জানেন যে বিদ্যুতের সাথে কিন্তু এখানকার যে কর্মসংস্থান কিংবা এখানকার যে মানুষের যে সার্বিক উন্নয়ন, সেটি ঘিরে কিন্তু একটি প্রত্যাশার জায়গা থেকে যায়। এবং আরও একটি বিষয় যেমনটি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন যে এখানে যেহেতু অনেক সম্ভাবনাময়ী ফসল রয়েছে, যেহেতু কৃষি নির্ভর জায়গা, অনেকগুলো ব্যাপার রয়েছে, সেটি ঘিরেও আমরা লক্ষ্য করছিলাম যেহেতু ঢাকা থেকে দূরত্ব কিছুটা বেশি রয়েছে, প্রত্যাশা ভোটারদের যে এটি নিশ্চয়ই একটি ভালো পরিস্থিতি আসবে, যেহেতু 10 লাখের বেশি ভোটার, তাদের প্রত্যাশা কিন্তু নানা ধরনের রয়েছে গালিব। এবং আমরা আজকে দিনভর যে আসনগুলো ঘুরছিলাম, সেটি ঘিরে মূলত বিকেল ঠিক 4:30টায় ফিরোজপুরের যে কেন্দ্রীয় নেতা এবং সেই সাথে যারা রয়েছেন ভোটার, তাদেরকে নিয়ে আমরা বসবো, ভোটার ইশতেহারে দেখার আমন্ত্রণ রইল সবাইকে। জাতিসংঘের বিচার আদালতে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে মামলার শুনানি। 2017 সালে রোহিঙ্গাদের ওপর জান্তা সরকারের নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে মামলা করে গাম্বিয়া। এতে সমর্থন দেয় আরও 6 দেশ। আর আনুষ্ঠানিকভাবে মামলায় না জড়ালেও ICJ-র বিচার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন ছিল বাংলাদেশের। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 2017 আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চড়াও হয় মিয়ানমারের জান্তা বাহিনী। হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় 7 লাখ রোহিঙ্গা পালিয়ে আসে প্রতিবেশী বাংলাদেশে। যদিও বাংলাদেশ সরকারের হিসেবে এই সংখ্যা 10 লাখেরও বেশি। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে 2019 সালে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে মামলা করে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। 2023 নভেম্বরে একটি যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গাম্বিয়ার পক্ষে দাঁড়ায় কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। কূটনৈতিক, আইনি ও কারিগরি সহায়তার মাধ্যমে এই মামলায় সক্রিয় সমর্থন দিয়েছে বাংলাদেশ। জবাবদিহিতার প্রশ্নে আন্তর্জাতিক বিচার আদালতের বিচার প্রক্রিয়ায় আস্থা রাখার কথা জানায় অন্তর্বর্তী সরকার। মামলা দায়েরের পর জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়, বেসামরিক স্থাপনায় আগুন দিয়ে বোমা ফেলে বহু মানুষ ও সশস্ত্র যোদ্ধাকে আটক করে গণহত্যা চালিয়েছে জান্তা। ওই বছর প্রাথমিক শুনানিতে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলাকে অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তৎকালীন রাষ্ট্রপ্রধান অং সান সুচি। প্রায় 6 বছর পর এই মামলার পূর্ণাঙ্গ শুনানি চলবে আগামী 3 সপ্তাহ পর্যন্ত। মামলার তদন্তকারী দল ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন। আরও জানানো হয়েছে, গণহত্যা কিভাবে প্রমাণ করা যায়, কিভাবে মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার করা যায়, তার গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে এই মামলা। রয়টার্স আরও জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে এর আগে প্রায় 1 দশক কোনো গণহত্যা মামলার শুনানি হয়নি। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার এই মামলার বিচার গাজায় ইসরায়েলি গণহত্যার মামলাগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। রাজধানীর বনশ্রীতে গলা কেটে স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হোটেল কর্মী মিলন মল্লিককে বাগেরহাট থেকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, হত্যাকাণ্ডের পরই প্রধান অভিযুক্তকে ধরতে কাজ শুরু করেন তারা। প্রযুক্তির সহায়তায় জানতে পারেন বাগেরহাট সদর থানার একটি বাসায় অভিযুক্ত মিলন লুকিয়ে আছে। রাতভর অভিযান চালিয়ে তাকে সেখান থেকে আটক করে র্যাব 3-এর একটি দল। কেন হত্যা করা হলো স্কুল ছাত্রীকে, সে বিষয়টি এখনও নিশ্চিত নয় তারা। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার আদ্যোপান্ত জানাবেন তারা। এই ঘটনায় খিলগাঁও থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বেলা 11টার দিকে টেকনাফ সীমান্তের ওয়াইকাং এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকাল থেকে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। রোববার সকালে মিয়ানমার থেকে আসা গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়। শিশুটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনার তাৎক্ষণিক অভিযান চালিয়ে লম্বাবিল সীমান্ত এলাকা থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্যকে আটক করে বিজিবি। আমাদের এই সমস্যার সমাধান আমরা যথাযথ ব্যবস্থা আছে। আমরা প্রশাসনিকভাবে এবং আজকে শান্তিপূর্ণ কর্মসূচি সবাই অংশগ্রহণ করা। এদিকে টেকনাফ সীমান্তের শাহজাহানের ডিয়া এলাকায় বিস্ফোরণে এক জেলের পা উড়ে গেছে। একে স্থলমাইন বিস্ফোরণ বলছে স্থানীয়রা। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে হোয়াইকং সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানাবেন যে এই ঘটনা কিভাবে ঘটলো আর এই ব্যক্তির এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে? সকাল 11:30টার দিকে টেকনাফের ওয়াইকক এলাকার যিনি জেলে রয়েছেন, লম্বাবিল এলাকার বাসিন্দা, তিনি মাছের ঘেরে কাজ করতে গিয়েছিলেন এবং তখন সেখানে আসলে অজান্তে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে, যেটি মিয়ানমারের যে আরাকান আর্মি, মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ যাদের হাতে রয়েছে, তারা এসে গতকাল রাতের কোনো এক সময়ে এই ল্যান্ডমাইন পুঁতে রেখেছে বলে এখানে স্থানীয়রা দাবি করেছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আমরা কোনো ধরনের বক্তব্য আসলে পাইনি। এবং এখন যে পরিস্থিতি, এই ঘটনার পর কিছুক্ষণ আগে বেলা 11:15টার দিকে সেই জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেছে। এবং এই সময় আমরা দেখেছি শত শত মানুষ আসলে সীমান্তের যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের এলাকায় অপেক্ষা করছিলেন সেই জেলের জন্য। এবং সেই জেলেকে আত্মীয় স্বজনরা যখন নিয়ে আসে তখন একটি আসলে শোকাবহ পরিবেশ সেখানে তৈরি হয় এবং হাজার হাজার বিক্ষুব্ধ লোকজন আসলে আমরা দেখছি যে এই মুহূর্তে ঠিক আমার পেছনেই যে সড়কটি রয়েছে সেখানে বড় একটি অংশ জুড়ে কিন্তু অবরোধ করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে সেই অবরোধটি শুরু হয়েছে এবং সেখানে কিন্তু স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই যে তাদের যে দাবি, তারা যেটি বলছে যে বাংলাদেশের সীমানায় এসে মিয়ানমারের আরাকান আর্মি যে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে সেটির প্রভাব কিন্তু এখানকার স্থানীয়রা ভুগছে। এবং এই যে গতকালও একজন শিশু আফনান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরের যে সংঘাত সংঘর্ষ, এখানকার যারা রোহিঙ্গা গোষ্ঠী রয়েছে, সশস্ত্র গোষ্ঠী, তাদের সাথে যে সংঘাত সংঘর্ষ চলমান রয়েছে সেটি কিন্তু গত কয়েকদিন ধরে সেই সংঘাত সংঘর্ষটি চলমান রয়েছে। এবং গতকাল রাত থেকে আসলে মিয়ানমারের ওপারে কিন্তু ওপার থেকে কোনো গোলাগুলির শব্দ এপারে বেশি আসেনি এবং অনেকটা আতঙ্কমুক্ত রাত কিন্তু গতকাল রাতটা আসলে কাটাতে পেরেছেন এখানকার বাসিন্দারা। তবে এই যে নতুন করে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আজকে স্থলমাইন বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছে, একটি পা উড়ে গিয়েছে তার যে অবস্থা, এবং গতকাল যে একজন গুলিবিদ্ধ হয়েছে, এই ঘটনাগুলো আসলে এখানকার মানুষের আতঙ্ক আসলে কোনোভাবেই কমাতে পারছে না এবং তারা এর একটি সুষ্ঠু সমাধান এখানে প্রশাসনের আরো কড়া নজরদারি তারা চান এবং এখানে একটি টাস্কফোর্সের অভিযান তারা দাবি করেছেন মানববন্ধন থেকে। এই ছিল গালিব আমার কাছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে সবশেষ। টেকনাফ সীমান্তে এক বাংলাদেশি জেলের মাইন বিস্ফোরণে তার পা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই খবরই জানাচ্ছিলেন মনতোষ বেদজ্ঞ।
মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্ত তিনি। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ জানাবেন যে মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে। গালিব ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের দায়ে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য শাহরিয়ার কবিরকে। তার বিরুদ্ধে সাধারণত ওই হত্যাকাণ্ডের দায় আনা হয়েছে এবং এই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তাকে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি আজকে বললেন যে আগামী ৫ই ফেব্রুয়ারির মধ্যে এই মামলাটির তদন্ত প্রতিবেদন, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলাটিতে শাহরিয়ার কবির ছাড়াও আরও ৪ জন গ্রেফতার রয়েছেন। এই ৪ জনের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়াউল হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল আলম এবং মোল্লা নজরুল ইসলাম উপমহাপরিদর্শক, এই ৪ জন গ্রেফতার রয়েছেন। এই ৪ জন এবং শাহরিয়ার কবির সহ আরও কয়েকজন আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলার শুনানি হয়েছে আজকে। এর মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদের মামলার শুনানি হয়েছিল। তাদের আইনজীবীরা তাদের আসলে অব্যাহতির আবেদন করেছিলেন, সেই অব্যাহতির আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে এবং সালমান এফ রহমান এবং আনিসুল হক দুজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা উভয় পক্ষের আইনজীবীরা ব্রিফ করবেন, আমরা আরও এটার বিস্তারিত জানতে পারবো। সালমান এফ রহমান এবং আনিসুল হক দুজনের বিরুদ্ধেও জেলায় হত্যাকাণ্ডের নানান অভিযোগ আনা হয়েছে। গালিব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। শৃঙ্খলার নামে চালু হয়েছিল NEIR, কিন্তু সেই শৃঙ্খলায় অচল করে দিয়েছে দেশের মোবাইল বাজার। 2 সপ্তাহ ধরে তালাবদ্ধ রাজধানীর বড় মোবাইল মার্কেট। একদিকে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া ব্যবসায়ীরা, অন্যদিকে কোটি কোটি টাকার লোকসানের শিকার হওয়ায় নিঃস্ব হওয়ার শঙ্কায় লাখো পরিবার। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ফ্লোর জুড়ে শুনশান নীরবতা। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে দোকানগুলো প্রতিদিন মুখর থাকলেও নেই আগের সেই কোলাহল। শাটারও বন্ধ, ঝুলছে তালা। এমন চিত্র গেল 20 বছরেও দেখেনি কেউ। চিত্রটি রাজধানীর বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেটের। প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানীর সবচেয়ে বড় এই 2 মোবাইল মার্কেট ছাড়াও বন্ধ রয়েছে দেশের প্রায় সব মোবাইল মার্কেট, যার মূলে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন বা NIR সিস্টেম চালু। ব্যবসায়ীদের 3 মাস সময় বেঁধে দিলেও 2026-এর শুরুতেই বন্ধ হয়ে যায় আনঅফিসিয়াল সব মোবাইল হ্যান্ডসেট। বারবার সংলাপ কিংবা শুল্ক কমানোর আবেদন করা হলেও তা আমলে না নেয়ায় ক্ষুব্ধ হন মোবাইল ব্যবসায়ীরা। দাবি আদায়ে বিক্ষোভ করলেও চলে ধরপাকড়। যদিও ব্যবসায়ীদের দাবি BTRC ভবনে ভাঙচুরের সঙ্গে জড়িত বহিরাগতরা, অযথা তাদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। 1 তারিখে BTRC-তে আমরা ব্যবসায়ীরা যাই আর কি, তো ওইখানে যাওয়ার পরে হয়েছে যে আমাদের মাঝে কিছু বহিরাগত লোক ঢুকে BTRC-তে ভাঙচুর চালায়। ওই দিনই আমাদের মোটামুটি 45 জন ব্যবসায়ী স্টাফ মিলে গ্রেপ্তার করা হয়। আমরা ব্যবসায়ীরা আসলে বাসায় ঘুমোতে পারি না, প্রত্যেক দিনই ডিবি আতঙ্ক থাকে, কারণ আমাদের এর মধ্যে প্রায় কয়েকদিনই আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় গিয়ে রাতের বেলা পুলিশ হানা দিয়েছে। মোবাইল ব্যবসায়ীদের অভিযোগ, পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই সিস্টেম চালু করায় পুরো বাজার অচল হয়ে পড়েছে। তারা বলছেন NIR সিস্টেমের ডেটাবেস ভারতে হওয়ায় তথ্য চুরির পাশাপাশি একই ব্যক্তির নামে একাধিক IMEI নম্বর নিবন্ধন হওয়ার আশঙ্কা রয়েছে। এটা ডেটাবেস কেন দিল্লিতে হবে? তথ্য আপনার আমার যাচ্ছে দিল্লিতে, স্টোর হচ্ছে দিল্লিতে। আশপাশের দেশে উন্নত এমন কোনো রাষ্ট্র নাই যেখানে রাখা যায়, যেখানে আধিপত্যবাদ নিয়ে হাদি ভাই এত কথা বললো, তার জীবন চলে গেল। যে আধিপত্যবাদ নিয়ে আমাদের সর্বস্তরের মানুষ চিন্তা করতেছে আমরা কিভাবে এটা থেকে মুক্তি পাই, সেইখানে কেন যেতে হবে? এই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এর ফলে আপনার ডিভাইসের সকল তথ্য, আপনার NID নাম্বার, আপনার সিম নাম্বার এবং আপনার ডিভাইসে থাকা অনেক ইনফরমেশন কিন্তু এই সিস্টেমের কারণে পাশের দেশে এসে সার্ভারে জমা থাকবে, যেটা বাংলাদেশের জননিরাপত্তার জন্য একটা বিশাল ঘাটতি।
ব্যবসায়ীরা বলছেন দোকান বন্ধ থাকায় বিশাল অঙ্কের ক্ষতির শিকার হচ্ছেন তারা। অবিকৃত থেকে যাচ্ছে কোটি কোটি টাকার মোবাইল ফোন। পাশাপাশি ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় এই খাতে জড়িত 20 লাখেরও বেশি মানুষের রুটি রুজি এখন অনিশ্চিত। ব্যবসা বন্ধ হয়ে গেলে আইটি সেক্টরে অনেক বড় একটা ইফেক্ট পড়বে। অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, স্মার্টফোন ব্যবহারকারীদের এই যে ব্যবসায়ীরা আমরা আছি, আমাদের সাথে তাদের ব্যবসাটা কানেক্টেড। আমাদের প্রবাসীরা আসলে আক্ষরিক জ্ঞান শূন্য। তারা কখনোই এরকম ডকুমেন্ট মেনটেন করে বাংলাদেশে এসে কোনো ওয়েবসাইটে গিয়ে জমা দিবে, তারপর সেটা 3 থেকে 5 ওয়ার্কিং ডে পরে সেটা আবার তারা অ্যাপ্রুভ করবে। কোনো কারণে যে অ্যাপ্রুভ না হয় দ্বিতীয়বার সে ডকুমেন্টটা আবার স্পষ্ট ছবি তুলে সাবমিট করতে পারবে, এটা আমার মনে হয় না। এই হচ্ছে প্রবলেম। এদিকে মোবাইল মার্কেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারাও। ফোন কিনতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, বন্ধ সার্ভিসিংও। আমি আসছিলাম ফোন ঠিক করাইতে, এখন মার্কেট দেখি বন্ধ, এখন পুরাই হতাশ। আমরা মধ্যবিত্ত আয়ের ঘরের ফ্যামিলির সন্তান, তো আমরা এই ফোনগুলা আনঅফিসিয়াল কিনতে গেলে আমাদের অনেক টাকাই আর কি সেভ হয়। তো ওনারা হচ্ছে অল্প প্রাইজে বা তাদের যে একটা বাজেট আছে এই বাজেটের ভিতর কিনতে পারে, কিন্তু এখন যদি এই যে 57% ট্যাক্স দিয়ে আসতো, আসলে ফোন কেনা আসলে আমাদের পক্ষে সম্ভব না। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিটিআরসির কেউ। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাঙামাটিতে বইছে ভোটের হাওয়া। জেলার মোট ভোটারের অর্ধেক নারী, যারা আগামী নির্বাচন নিয়ে ভাবছেন ভিন্নভাবে। তারা নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, শিল্পায়ন, নারী বান্ধব সরকার ও ব্যবসা বান্ধব পরিবেশ চান নির্বাচিতদের কাছ থেকে। আরও জানাচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পাহাড়ি জনপদ নিয়ে 1860 সালে গোড়াপত্তন হয় নৈসর্গিক পার্বত্য চট্টগ্রাম জেলার। কিন্তু বিশেষ ভৌগোলিক অবস্থার অজুহাতে 1.5 শতাব্দী প্রাচীন এই জনপদ এখনো বৈষম্য আর অবহেলার শেকলে বন্দী। তবে 24 জুলাই বিপ্লবে বদলে যাওয়া নতুন বাংলাদেশে আর সেই পুরনো বৈষম্য ও অবহেলার ক্ষত দেখতে চান না রাঙামাটির নারী ভোটাররা। আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাই এখানকার নারী ভোটারদের ভাবনায় এসেছে ভিন্নতা। তারা নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পায়ন, কর্মসংস্থান, নারী বান্ধব সরকার এবং ব্যবসা বান্ধব পরিবেশ চান নির্বাচিতদের কাছে। টুরিস্ট স্পটগুলোতে যেন উদ্যোক্তাদের মার্কেট করে দেওয়া হয়। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো যাতে বিশ্ববাজারে এবং সারা বাংলাদেশে পৌঁছে যেতে পারে, সেই উদ্যোগ যাতে সরকার গ্রহণ করে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বান্ধব হলে আমরা একটা ভালো সরকার উপহার দিতে পারবো। দেশের অর্ধেক জনসংখ্যা নারীদেরকে পিছিয়ে রেখে জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই জাতীয় উন্নয়নে নারীদের সমান অংশীদার নিশ্চিত করতে হলে তাদের অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে বলে মনে করেন এই নারী উন্নয়ন কর্মী। আসন্ন নির্বাচনে নেতারা এমনভাবে তাদের কর্মপরিকল্পনা দাঁড় করাবে যেখানে নারীদের অর্থনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবে বিভিন্ন সেফটি নেট প্রোগ্রামের আওতায়। নগরায়ন ও শিল্পায়নের দৌড়ে দেশের মূল ভূখণ্ড এগিয়ে থাকলেও ললাট থেকে প্রান্তিক আর পশ্চাৎপদতার দাগ মুছতে পারেনি পাহাড়ি এই জনপদ। তাই অমিত সম্ভাবনাময় উর্বর এই পার্বত্য ভূমিতে নারীদের হাত ধরে বহুকালের আরাধ্য অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির চাষাবাদ ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা পাহাড়ের নারীদের। জিয়াউর রহমান জুয়েল, এখন, রাঙামাটি। সরবরাহ সংকটে ক্রমেই তীব্র হচ্ছে সিলিন্ডার গ্যাস সংকট। ডিপোগুলো বন্ধ থাকায় বাসাবাড়ির রান্না এবং হোটেলগুলোতে বিপাকে ব্যবসায়ীরা। গ্যাস পাওয়া গেলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। ময়মনসিংহে ক্রমেই তীব্রতর হচ্ছে সিলিন্ডার গ্যাস সংকট। রান্নার জন্য হন্য হয়ে সিলিন্ডার গ্যাস খুঁজলেও মিলছে না কোনো গ্যাস। 2-1 জায়গায় গ্যাস পাওয়া গেলেও তার জন্য গুনতে হচ্ছে 1600 থেকে 1700 টাকা, কোনো কোনো ক্ষেত্রে তা ছাড়াচ্ছে 2000। এদিকে চট্টগ্রামেও কাটেনি এলপিজি সিলিন্ডার সংকটের কারণে 12 কেজি ওজনের সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 400 থেকে 500 টাকা বেশি দামে।
আন্তর্জাতিক প্রসঙ্গ, বিক্ষোভকারীদের দমন পীড়ন করে ইরান সরকার তাদের রেড লাইন অতিক্রম করেছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় মার্কিন সেনা শক্তিশালী পদক্ষেপের কথা ভাবছেন বলেও জানিয়েছেন তিনি। এমনকি তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায় বলেও জানিয়েছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ থেকে সরকার বিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়, বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান, যা ঘিরে ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনার পারদ। বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবরে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলেও হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে ইরান। এরপর উত্তাপ আরও বাড়ছে। এরই মধ্যে ইরান তার রেড লাইন অতিক্রম করেছে বলে হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মার্কিন সেনারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সহ খুব শক্তিশালী পদক্ষেপের কথা ভাবছেন। এ বিষয়ে ইরানের বিরোধী নেতাদের সঙ্গেও ওয়াশিংটনের আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে পারমাণবিক চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরান সরকার যোগাযোগ করছে বলেও দাবি করেন তিনি। তবে ইরানের উপর মার্কিন হামলার আগে বৈঠক হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এমনকি ইলন মাস্কের সঙ্গে কথা বলে ইরানের বিক্ষোভকারীদের কাছে স্টার্লিং পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উস্কানিকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি নাশকতা চালানোর জন্য একটি দলকে বিদেশে সন্ত্রাসী প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে বলেও অভিযোগ তুলেছেন। তাই এই চক্রান্তে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এমনকি আলোচনার মাধ্যমে অর্থনৈতিক সমস্যা সমাধানে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও দাবি পেজেশকিয়ানের। دارن به اینا درس میدن برید ما هم هستیم همونایی که این کشور رو زدن و جوانا و کودکان ما رو کشتن الان به اینا دارن دستور میدن شما این کارو بکنید ما هستیم شما برید خراب کنید। ইরান পুলিশ বলছে জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় রেড লাইন ঘোষণা ছাড়াও দাঙ্গাবাজদের মোকাবিলায় সার্বিক নিরাপত্তা প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। ফায়দা লোটার জন্য বিদেশি শত্রুরা বিক্ষোভকারীদের টোপ হিসেবে ব্যবহার করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও সতর্ক করা হয়েছে। فرزندان ما را جوانهای ما را طعمه مرگ خودشون قرار دادن و تعداد زیادی از مردم عزیز ما را با این روش খামেনি শাসনের বিরুদ্ধে চলমান সহিংস আন্দোলনে 28 ডিসেম্বর থেকে শতাধিক নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন বলে জানা গেছে। আর বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে সহিংস আন্দোলনে বিক্ষোভকারীরা সহ সব মিলিয়ে প্রাণহানি 500 ছাড়িয়েছে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের আসল সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। এরই মধ্যে নিহতদের শহীদ অভিহিত করে 3 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে দেশটির সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এ ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।